অক্টোবরের পুজো আছে, ডিসেম্বরের বড়দিন, কিন্তু নভেম্বরের শুধু স্মৃতি, বিষণ্ণতার স্মৃতি, মন খারাপের স্মৃতি, পাতলা শীতের চাদরের মতো জড়িয়ে রাখা নরম মন খারাপ। ঠিক এমনই মন খারাপ করা অনেক স্মৃতি আজও দগদগে অরণ্যের মন প্রাণ জুড়ে। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু অন্তরা আজ আবার নিয়ে চলে এসেছি একটা ভালোবাসার গল্প। গল্পের নাম ভালোবাসা জারি আছে। ভালোবাসা, বিচ্ছেদ আর প্রাক্তনের সঙ্গে আবার মুখোমুখি দেখা বড় অস্বস্তিকর, আবার একই সঙ্গে বড়ই রোমাঞ্চের। আর এমন রোমাঞ্চকর পরিস্থিতি মাত্রই প্রাণ পায় কবিগুরুর কবিতায়। তাই আজকে আমাদের গল্পে কবিগুরুর একটি কবিতা ব্যবহৃত হয়েছে। আসলে ঠিক ঋণ স্বীকার নয়, বরং বাঙালি হিসেবে কবিগুরুর কাছে ঋণী থাকাটাই গর্বের। আজকের গল্প পাঠে আমি অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে প্রীতম তো রয়েছেই, আর সেই সঙ্গে রয়েছে মৌটুসি এবং বুবাই। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের গল্প ভালোবাসা জারি আছে। ও হ্যাঁ, গল্পটা ভালো লাগলে লাইক কিন্তু চাই, আর সেই সঙ্গে একটা মিষ্টি কমেন্ট করে দিও। অবশ্য চাইলে যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারো, তাহলেই কিন্তু পরের বার গল্প এলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। হ্যাঁ, নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতেই হবে। তাহলে চলো গল্প শুরু করি। নভেম্বরের মাঝামাঝি দুপুরগুলো কেমন যেন মন খারাপ করা। হঠাৎ করেই রোদের তেজ ঝিমিয়ে আসে, বিকেল হতেই কেমন যেন ঝুপ করে সন্ধেটা নেমে পড়ে, আর সঙ্গে নিয়ে আসে অজানা অচেনা মন খারাপ আর বিষণ্ণতা। উৎসবের শেষ বেলায় ইতি উতি ছড়িয়ে থাকা প্যান্ডেলের বাঁশ, পুকুর ঘাটে সদ্য বিসর্জন হওয়া ঠাকুরের কাঠামো, গ্রামীগঞ্জের মাঠের সদ্য শেষ হওয়া মেলার বাঁশ পোঁতার দাগ, মাঠের ওপাশ থেকে ভেসে আসা শাঁখের শব্দ, পাড়ার মোড়ের চায়ের দোকানের উনুনে আঁচ দেওয়ার গন্ধ, সবটাতেই কেমন যেন মন খারাপ জড়িয়ে থাকে। সন্ধে যতই বাড়তে থাকে ততই অন্ধকার আর কুয়াশার চাদরটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। নাম সংকীর্তনের আওয়াজ কিংবা দূরের স্টেশনের অ্যানাউন্সমেন্টের আওয়াজগুলো যেন কত স্পষ্ট, আর সেই সমস্ত আওয়াজগুলোতেও কেমন যেন মন খারাপের মাখামাখি। কিছু একটা হঠাৎ যেন হারিয়ে ফেলার অনুভূতি, হয়তো ফেলে আসা দিন, ছেড়ে আসা মানুষ, যেসব পথে আর ফেরা হলো না, যেসব কথা আর বলা হলো না, যেসব মানুষ হঠাৎ করেই মাঝ পথে ছেড়ে গেল হাত। বড় অভিমান জমে তাদের জন্য। ছোটবেলায় এই সময়টার অনুভূতি ছিল অন্যরকম। পুজোর ছুটি শেষ আর স্কুলের দিনগুলো আবার শুরু সন্ধেবেলায় মাস্টার মশাইয়ের বাড়িতে পড়তে যাওয়া, পিঠের ব্যাগ, জলের বোতল, টিফিনের বাক্স। তখন খুব অদ্ভুত লাগতো একটা জিনিস,
যে বাড়িটায় হয়তো কালী উৎসবের আলো গমগম করত, সেই বাড়িটায় পড়ে ফেরার পথে অন্ধকার দেখে একবার থমকে দাঁড়াতাম। তাও বেশ কতগুলো বাড়িতে তখনও পর্যন্ত টুনি লাইটগুলো দপদপ করত। উৎসব শেষ, তবু বারান্দায় একটা কোণায় সেটাকে আঁকড়ে রাখার প্রাণপণ চেষ্টা। তারপর হঠাৎ করে সেই চেষ্টাটুকুও বিফলে যেত। অক্টোবরের পুজো আছে, ডিসেম্বরের বড়দিন, কিন্তু নভেম্বরের শুধু স্মৃতি, বিষণ্ণতার স্মৃতি, মন খারাপের স্মৃতি, পাতলা শীতের চাদরের মতো জড়িয়ে রাখা নরম মন খারাপ। ঠিক এমনই মন খারাপ করা অনেক স্মৃতি আজও দগদগে অরণ্যের মন প্রাণ জুড়ে। অরণ্য সিংহ রায় আজ এই গল্পের প্রধান চরিত্র। পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্রীবাটি গ্রামের বাসিন্দা। প্রকৃত অর্থে শ্রীবাটি গ্রাম কিন্তু শস্য শ্যামলা। খুব সাধারণ কৃষক পরিবারেই জন্ম হয়েছিল অরণ্যের। তবে ছোট থেকেই পড়াশোনায় নেহাত খারাপ নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেরিয়ে গ্র্যাজুয়েশনের গণ্ডি অতিক্রম করে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষায় সফলভাবেই পাশ করেছিল। গ্রাম পঞ্চায়েতের চাকরিটা জুটে গেছিল বাড়ি থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে কেতুক গ্রামের কাছে অট্টহাসে। অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিন যন্ত্রের মতো চলতে থাকা বাবা তখন বিছানা শয্যায়। অরণ্যের লক্ষ্য ছিল একটাই, দীর্ঘদিন বাবা যে কঠোর পরিশ্রমের বোঝা টেনে এসেছেন তা যেন যে কোনোভাবেই লঘু করা যায়। এখনো স্পষ্ট মনে আছে অরণ্যের। মাসটা ছিল নভেম্বর মাস। আসলে এই মাসটার সঙ্গেই যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সেটা তো আগেই বললাম। এই নভেম্বর পড়লেই মাধ্যমিকের টেস্ট পেপার বের হতো, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হতো, আর এই নভেম্বর মাসেই জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি আয়ত্তে এনেছিল অরণ্য। সেদিন মায়ের চোখে জল আর বাবার ভাঙা চোয়ালে হাসি, এই দুটোই ওর কাছে পরম প্রাপ্তি ছিল। আরে থাক থাক, আর প্রণাম করতে হবে না। আমাদের আশীর্বাদ তো সব সময় তোর সঙ্গে রয়েছে রে বাবা। হ্যাঁ রে বাবা, অনেক কষ্ট সয়ে তোকে বড় করেছি। আজ এই দিনটা দেখব বলে কত বছর অপেক্ষা করেছি বল দেখি। এবার থেকে আর তোমাদের কোনো কষ্ট করতে হবে না বাবা, এই আমি বলে রাখলাম। আর তোমাকে এই রোদে গরমে শীতে ঝড়ে জলে ক্ষেত খামারের কাজ না না আর করতে হবে না। ওসব জমি জমা যতটুকু আছে ভাগ চাষে দিয়ে দাও দেখি। এত কষ্ট করার না 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 আর কোনো দরকার নেই। চাষার ঘরে জন্ম, সেই কোন ছোট কাল থেকেই চাষ করে পেট চালাচ্ছি। কোনোদিনও চাষবাস তুলে দেব সে কথা ভাবতেও পারি না রে বাবা। আজ তো তোর লেখাপড়া, তোর এই সফলতা সবটাই যেই চাষবাসের জন্যই হয়েছে রে বাবা। আর তাছাড়া আমার কাছে এটা তো আর শুধু এই চাষবাস নয়, মা লক্ষ্মীর আরাধনা। সেটা ছেড়ে আমি থাকতে পারবো না রে বাবা। দেখেছো তো মা, বাবার কিন্তু সেই এক জেদ। কি কথা হয়েছিল মনে নেই মা? আমি একটা চাকরি পেয়ে গেলে তোমাদের আর এত কষ্ট করতে হবে না। পঞ্চায়েতের চাকরিতে যতটুকু মাইনে পাবো তাতে আমাদের তিনজনের সংসার খুব ভালো করেই চলে যাবে মা। তুমি বোঝাও না বাবাকে, এত কষ্ট করার তো আর সত্যিই কোনো দরকার নেই আমাদের। ওরে পাগল, তুই সবে মাত্র আজকে চাকরির চিঠিটা হাতে পেয়েছিস। আগে চাকরিতে যা, মাইনেপত্র পা, তারপর না হয় তোর বাবা আস্তে আস্তে চাষবাস বন্ধ করবে।
এখনই যদি সব বন্ধ করে দেয় তাহলে চলবে কি করে বল দেখি? ও ঠিক চলে যাবে। তুমি শুধু বাবাকে বলো আর এই শরীরে যেন অক্লান্ত পরিশ্রম সারাদিন ধরে না করে। এই দেখেছো গিন্নি, এই শোনো ছেলের কথা। সবে আর চাকরির চিঠি হাতে পেয়েছে, এখনো মাস বাকি, দিন বাকি। বলি এ কটা দিন কি পেটে গামছা বেঁধে কাটাবো নাকি রে? হ্যাঁ, সামনেই নবান্ন, নতুন ধান উঠবে, আর এখন চাষবাস বন্ধ করে বসে থাকার সময় বুঝি? হ্যাঁ, আমার শরীর নিয়ে তোকে অত ভাবতে হবে না, আমি ঠিকই আছি। এখন যা দেখি হাত মুখ ধুয়ে খেয়ে নে। ওই 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 দেখেছো, বাবা কিন্তু আবার কথা ঘোরাচ্ছে। আমি কিন্তু বারণ করছি মা। আহ অরু, ছোটদের মতো বায়না করে না বাবা। বাবা ঠিক কথাই বলছেন। শোনো, তোমার নতুন চাকরি, এখন তোমার চাকরিতে যদি সংসার চলে তাহলে এই ভেঙে পড়া বাড়িটাকে মেরামত করার কি হবে বলো তো? ওরে বাবা, বোঝ একটু, তোর তো বয়স বাড়ছে, চাকরি পেয়েছিস, এবার বিয়ে দিতে হবে। তার আগেই এই বাড়িটাকে তো একটু ঠিকঠাক করে তুলতে হবে নাকি? দীর্ঘশ্বাস ফেলেছিল অরণ্য। কোনোভাবেই যে লড়াই থামিয়ে কৃষক বাবা ছেলের সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে থমকে যাবেন না, এই কথা ভালোই বুঝতে পেরেছিল সেদিন। তবে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে আর খুব বেশি দিন নয়, যেভাবেই হোক রোজকার যান্ত্রিক জীবন থেকে বাবা আর মাকে ছুটি দেবেই অরণ্য। কয়েকটা দিন চাকরিতে একটু থিতু হয়নি, ভাঙা চোরা ঘর বাড়িটাকে একটু বাসযোগ্য করে নিয়ে তারপর না হয় জোর জবরদস্তি করে বাবার এই অক্লান্ত পরিশ্রম বন্ধ করে দেবে। শ্রীবাটি গ্রামের মূল বিশেষত্ব এই গ্রামের টেরাকোটার অপূর্ব সুন্দর কাজ করা 3টি শিব মন্দির। এই 3টি শিব মন্দিরে আজও বিরাজমান অষ্টপাথরের শ্রী বিশ্বেশ্বর, শ্বেত পাথরের শ্রী ভোলানাথ আর অষ্টপাথরের শ্রী চন্দনেশ্বর। গ্রামের 3 রক্ষাকর্তা এই 3 শিবলিঙ্গ। এই টেরাকোটা মন্দিরগুলোর কাছেই রয়েছে জমিদারের অট্টালিকা, যদিও সংরক্ষণের অভাবে আজ তার জরাজীর্ণ অবস্থা। খোলা আঙিনা, ঝুলন্ত অলিন্দ, 3 তলা পর্যন্ত চারিদিকে বাঁশঘর আর উঠোনের একদিকে ঠাকুর দালান। আর এই জমিদার বাড়ি থেকে একটু দূরেই রঘুনাথ জিউয়ের মন্দির। এই সব কিছুর সঙ্গেই যেন একাত্ম সম্পর্ক রয়েছে অরণ্যের। অরণ্য বরাবর চেয়েছিল এই গ্রাম থেকে চাকরি সূত্রে দূরে কোথাও যেন তাকে যেতে না হয়। পড়াশোনা, এমনকি কলেজের পাঠটাও যতটা সম্ভব কাছাকাছি থেকেই করার চেষ্টা করেছে। গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ে নিজের স্কুল লাইফটা কাটিয়েছে অরণ্য। সাধারণ নিম্নবিত্ত বাড়ির বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আজ সরকারি চাকরি পেয়েছে। ওকে নিয়ে গর্বের অন্ত নেই পাড়া প্রতিবেশীরও। সেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ জীবন এবং কলেজ পরবর্তী চাকরি শুরুর জীবন সবটাই যেন এখনো জলছবির মতো স্পষ্ট অরণ্যের নভেম্বরের মেমোরিতে। কি কোইন্সিডেন্স দেখুন, আজও নভেম্বর মাসের অলস দুপুর। জীবন আজ এগিয়ে গেছে 10-10টা বছর। অনেক চড়াই উতরাই পেরিয়ে শ্রীবাটির অরণ্য চলল ওর নতুন আস্তানায়। মালবাজার মহকুমার অন্তর্গত লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বদলি হয়ে ডিউটি জয়েন করতে চলল অরণ্য। একসময় নিজের গ্রামের বাইরে পা রাখতে না চাওয়া ছেলেটা আজ কয়েকশো কিলোমিটার দূরে সব স্মৃতিকে পিছনে ফেলে চলল একা। হ্যাঁ, মা চলে গিয়েছেন, তাও প্রায় বছর 2 হয়েছে। বাবা অবশ্য
চাকরি পাওয়ার বছর দেড়েকের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার বলে যাওয়া কথাগুলো এখনো যেন কানে বাজে অরণ্যর। শোনো অরণ্য, যেদিন থেকে তোমার মাকে বিয়ে করে বাড়িতে এনেছিলাম, যেদিন থেকে তুমি আমাদের পরিবারে এলে, তবে থেকেই আমার বেঁচে থাকার সুখ ছিলে তোমরা ওই দুজনই। খেতে খামারের খাটনি, ওই রোদ ঝড় জল শীত বৃষ্টি উপেক্ষা করে হাড় ভাঙা পরিশ্রম কোনোটাই আমার কাছে ক্লান্তির ছিল না। শুধু জীবনে একটাই লক্ষ্য ছিল, যে কষ্টটা আজ আমি করছি সে কষ্টটা যেন আমার ছেলেটাকে না করতে হয়, সেই কষ্টটা যেন আমার স্ত্রীকে না করতে হয়। আজ তুমি সফল, তোমাকে নিয়ে আমার আর কোনো খেদ কোনো গ্লানি নেই। আর বেশি দিন হয়তো আমার তোমাদের মধ্যে থাকাও হবে না, তবু এইটুকু শান্তি আমি পেয়েছি যে আমি আমার ছেলেটাকে সফল হতে দেখেছি। বাবা, তুমি এসব কথা কেন বলছো বাবা? দেখো দেখো, তোমার ওপর দিয়ে যা ঝড়ঝঞ্ঝা গেছে, তাতে শরীরের এমন অবস্থা হওয়া খুব অস্বাভাবিক নয়। কিন্তু বিশ্বাস করো বাবা, এখন মেডিকেল সায়েন্স অনেক বেশি উন্নত। তোমার এই রোগ নিশ্চয়ই সেরে উঠবে বাবা। মনে জোর রাখো প্লিজ। মনের জোরেই তো এতটা পথ এসেছি, আর সেই মনের জোরেই তোমার মাকে, তোমার মায়ের দায়িত্ব তোমার হাতেই দিয়ে যাচ্ছি। আমি জানি তুমি খুব ভালো ছেলে আমার, তুমি তোমার মায়ের এতটুকু অযত্ন হতে দেবে না। বাবা, তুমি কিন্তু এসব কথা বলে আমাদের মন খারাপ করে দিচ্ছ। দেখো না মা, বাবার এই সমস্ত কথা কিন্তু একেবারেই অবান্তর। তুমি বাবাকে বোঝাও না, বাবার কিচ্ছু হবে না। সেদিন নির্বাক মা কোনো উত্তর দেয়নি। বাবাও অলক্ষ্যে সামান্য হেসেছিল হয়তো। জানতো সময় ফুরিয়ে এসেছে, চলে যেতেই হবে। আসলে কেই বা আজীবন এই পৃথিবীতে থাকে বলুন? তারপর একটা কোজাগরী পূর্ণিমার শেষ রাতে বাবা চলে গেল। সারা জীবনের অক্লান্ত পরিশ্রম ধোঁয়ায় মিলিয়ে গেল। তারপর থেকে মা যেন কেমন পাথরের মূর্তি হয়ে গেল। দেখেছেন তো, অরণ্যের গল্প বলতে বলতে বারবার আমরাও কিরকম স্মৃতির পাতায় ফিরে যাচ্ছি। আসলে অরণ্যের দিনরাত্রি জুড়ে এখন তো শুধুই একাকিত্ব, তাই জীবনে অতীতের স্মৃতি মাঝে মাঝেই ফিরে ফিরে আসে অরণ্যের চিন্তা ভাবনায়। পূর্বস্থলী স্টেশনে একটা জাম্বো সাইজের ট্রলি ব্যাগ, একটা পেল্লায় বেডিং ব্যাগ আর পিঠে একটা রুকস্যাক নিয়ে অপেক্ষা করছিল অরণ্য। শীত পড়ার সময়টায় স্নিগ্ধ দুপুরের স্টেশনটা আজ বড়ই নির্জন। এই মুহূর্তের গন্তব্য ট্রেন ধরে কাটোয়া স্টেশন, সেখান থেকে বর্ধমান পৌঁছে রাতের ট্রেনে মালবাজার। গ্রামের বাড়িটা আপাতত তালাচাবি বন্দি। হাতে আর পিঠের ব্যাগে বয়ে নিয়ে চলল ও নিজের সংসারটুকু। সরকারি চাকরির প্রথম পোস্টিং বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে। আর কিছু বছর আগে হলে একটা পিছুটান অবশ্য অরণ্যর থাকতো। এখন আর কোনো পিছুটান নেই। কেউ আর বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকে না। কেউ আর ক্লান্ত শরীরে বাড়ি ফিরে এলে জলের গ্লাসটুকু এগিয়ে ধরে না।
কেউ আর অফিসের ব্যস্ততার সময় পরম যত্নে ভাতের থালাটুকুও এগিয়ে দেবার নেই অরণ্যের জীবনে। নির্ধারিত সময়ের প্রায় মিনিট 20 পর ট্রেন ঢুকল প্ল্যাটফর্মে। এমনিতেই কাটোয়া যাবার ট্রেনগুলো রেল লাইনের ট্র্যাকের সমস্যার জন্য তুলনায় একটু লেটেই চলে। যদিও দুপুরের দিকে ট্রেনে অত ভিড়ভাট্টা নেই, তার উপর আজ শনিবার। আজকের গোটা রাত্রি জার্নির পর মালবাজার পৌঁছবে কাল অর্থাৎ রবিবার। অফিস থেকে ঠিক করা কোয়ার্টারটা কাল সন্ধেবেলার দিকে একটু মোটামুটিভাবে বাসযোগ্য করে তুলবে। টুকটাক যা প্রয়োজনীয় জিনিসপত্র বিকেলবেলা আশেপাশের বাজার থেকে কিনে নেবে, এমনটাই পরিকল্পনা অরণ্যের। অর্থাৎ আজ এবং কাল কম্প্যাক্ট শিডিউল। সোমবার দিন নতুন অফিস জয়েনিং। প্রথম কয়েকটা সপ্তাহ বেশ চাপেই কাটবে। একে নতুন জায়গা, তার উপর নতুনভাবে সব কিছু গুছিয়ে নেওয়া। নতুন অফিস, নতুন দায়িত্ব, সব কিছু বুঝে নেওয়া। পদমর্যাদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়বে অনেকটাই। অতএব এখন মনকে শক্ত করে বেঁধে একলা চলরে ডাক দিয়ে অরণ্য উঠে পড়ল ট্রেনে। হাতের ট্রলিটাকে চলন্ত ট্রেনের মধ্যে ব্যালেন্স করে তুলে রাখলো বাঙ্কারে। তারপর খানিকটা কসরত করে খুলে নিল পিঠের রুকস্যাকটা। সেটাকেও কোনো মতে চেপে চুপে বাঙ্কারে তুলতেই খানিকটা নিশ্চিন্ত হতে পারল অরণ্য। এদিক ওদিক চোখ বুলিয়ে মোটামুটি ফাঁকা ট্রেনে জানলার ধারেই জায়গা পেয়ে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ধপ করে বসে পড়ল জানলার ধারের সিটটায়। আর তখনই চোখে পড়ল উল্টো দিকের সিটে বাচ্চা মেয়েটাকে কোলে করে বসে থাকা মহিলার দিকে। হলুদ শাড়ি, খোলা চুল, আগের থেকে খানিকটা চেহারায় রোগা হয়ে গেছে, কিন্তু চিনে নিতে কোনো অসুবিধা হচ্ছে না বৃষ্টিকে। কি ভাবছেন বন্ধুরা? নিশ্চয়ই ভাবছেন এই বৃষ্টিটা আবার কে? ওই দেখুন, আবার তাহলে ডাউন মেমোরি লেনে যেতেই হবে। বছর 10 আগে যখন চাকরি পেয়ে জয়েন করেছিল অট্টহাসে, একদিন হঠাৎ করেই একটা সমস্যার সম্মুখীন হয়ে বৃষ্টি এবং তার পরিবারের কয়েকজন মিলে এসেছিল পঞ্চায়েতের অফিসে। স্যার, আমার একটা ইনকাম সার্টিফিকেটের দরকার। আসলে কলেজের স্কলারশিপের জন্য প্রয়োজন। আমার বাবা নেই, মা তো সেভাবে কিছু করে না। আমরা মামার বাড়িতেই থাকি। যদি ইনকাম সার্টিফিকেটটা না বের করতে পারি তাহলে স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যাবে স্যার। আরে আরে, আপনি এত নার্ভাস কেন হয়ে যাচ্ছেন? এখানে বসুন, আমি দেখছি। না না, ঠিক আছে। আসলে ঠিক কি করতে হবে, কোথা থেকে ফর্ম তুলতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, কিছুই বুঝতে পারছি না। যদি একটু সাহায্য করেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসলে এই ব্যাপারে প্রথম আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার ডকুমেন্টস একটু জমা করতে হবে। তারপর প্রধান সাহেব লিখে দিলে বিডিও অফিস থেকে আপনি আপনার সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। আর আমি দাঁড়ান, এই ফর্মটা দিয়ে দিচ্ছি। এটা ফিল আপ করে সঙ্গে আপনার মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, আর তার সঙ্গে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন তার কোনো প্রমাণপত্র, এই কটা নিয়ে চলে আসুন, আমি করে দিচ্ছি। আসলে আমি আজকে সব ডকুমেন্টসই সঙ্গে করে নিয়ে এসেছি। আমার কাজটা একটু তাড়াতাড়ি হলেই ভালো হয়। আপনি যদি আজকেই আমার এই কাজটার একটু ব্যবস্থা করে দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে এসেছেন ডকুমেন্টস? কই একটু দেখান আমায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এগুলোর ফটোকপি করা আছে কি? তাহলে আমায় দিন, আমি গুছিয়ে সবটা রেডি করে দিচ্ছি।
অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেদিন খুব দায়িত্ব নিয়েই বৃষ্টির কাজটা সামলে দিয়েছিল অরণ্য। যদিও অরণ্য এমনিতেই দায়িত্ব নিয়েই অফিসের সব কাজকর্ম করে দেয়, তবে বৃষ্টিকে দেখে সেদিন একটা আলাদা অনুভূতি জেগেছিল মনে। তাই ধরে ধরে ফর্মটা ফিল আপ করে দিয়েছিল নিজের হাতেই। কাজ শেষ হতে সেদিন ধন্যবাদ জ্ঞাপন করে বাড়ি ফিরে গিয়েছিল বৃষ্টি। বৃষ্টি চলে যাওয়ার পরেও রেশটা থেকে গিয়েছিল অনেকক্ষণ অরণ্যের মনে। সেদিন অরণ্য প্রথমবার ফিল করেছিল সত্যি সত্যি লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে কিছু একটা তো আছেই। সেদিন অফিস থেকে ফেরার পথে নিজেই প্রধানের দপ্তরে একবার ঘুরে এসে জানতে চেয়েছিল বৃষ্টির কাজটা কত দূর হলো। এমনকি পরের দিন অফিস থেকে আগে নিজের তত্ত্বাবধানে বৃষ্টির প্রয়োজনীয় ইনকাম সার্টিফিকেটটা সংগ্রহ করে নিয়ে আসে নিজের টেবিলে। তারপর দিয়ে যাওয়া ফোন নাম্বারটায় ফোন করে। হ্যালো, বৃষ্টি কথা বলছেন? হ্যাঁ, নমস্কার, আপনি কে বলছেন? আমি অরণ্য। গতকাল আপনি পঞ্চায়েত অফিসে এসে যে ডকুমেন্টসগুলো সাবমিট করে গিয়েছিলেন, সেই ইনকাম সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে। আমরা অফিসের তরফ থেকে একবার ভেরিফিকেশনে আপনাদের বাড়ি যাব। যে অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে সেটা অনুযায়ী কিভাবে পৌঁছবো যদি একটু গাইড করে দেন, তাহলে বুঝতে সুবিধে হয় আর কি। ঈশানী নদী পেরিয়ে যে জঙ্গলটা পড়ছে সেটাকে আপনি যদি ডান হাতে ফেলে রেখে সামান্য একটু এগিয়ে আসেন, তাহলেই দেখতে পাবেন নিরলের দক্ষিণ ডিহি গ্রাম। ওখান থেকে সামান্য এগোলেই ওষ্ঠহাস সতীপীঠ। মন্দির পৌঁছানোর আগে যে 3 মাথার মোড়টা পড়ছে সেখান থেকে বাঁ হাতের রাস্তা ধরে সামান্য এগিয়ে 5 নম্বর বাড়িটা আমার মামার বাড়ি। ওটাই আমার অফিসিয়াল অ্যাড্রেস। ফোনের নির্দেশনা শুনে আরও একজন অফিস কর্মীকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিল ভেরিফিকেশনে অরণ্য। ভেরিফিকেশনের পাশাপাশি উদ্দেশ্য ছিল আরও একবার মেয়েটার সঙ্গে মুখোমুখি দেখা করার। বৃষ্টির বাড়ির লোকজন আতিথেয়তায় খামতি করেনি, আর এত তৎপরতার সঙ্গে এত দায়িত্বজ্ঞান সম্পন্ন একজন মানুষ তার কাজটা এত সুন্দরভাবে তাড়াতাড়ি করে দেবেন এটা খুব একটা এক্সপেক্ট করেনি বৃষ্টিও। তাই ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি ওদের দুজনের ফোন নম্বর আদান প্রদানটাও সেদিনই হয়েছিল। বলা ভালো, বৃষ্টিরও যে অরণ্যকে ভালো লাগেনি তেমনটা নয়, তবে অরণ্যের বৃষ্টির প্রতি বা বৃষ্টির অরণ্যের প্রতি ভালো লাগাটা যে ভালোবাসায় পরিণত হবে এমনটা বোধহয় ওরা দুজনে কেউই অনুমান করেনি। তবে শুরুটা বেশ সুন্দরভাবে হলেও শেষটা যে এত কদর্য, এত বেদনাদায়ক হবে তা বোধহয় দুজনের কেউই কল্পনা করতে পারেনি। আজ তারই পরিণতি হয়তো দুজনেই ভুগছে। দুজনের রাস্তা আজ একেবারে বিপরীতমুখী। এতগুলো বছর পর আবার ভাগ্যের পরিহাসে একে অন্যের মুখোমুখি বসে রয়েছে ওরা। চলন্ত ট্রেনে জানলার ধারে মুখোমুখি বসে থাকা দুটো মানুষ, যাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, যাদের মধ্যে শেষ হয়ে গেছে সব কিছু। সময় যাদেরকে ফেলে এগিয়ে গিয়েছে অনেকটা দূর। ঠিক ট্রেনের জানলার বাইরে দৌড়তে থাকা ধানক্ষেত, গাছপালা আর ঘরবাড়িগুলোর মতো। দুজনের মনের মধ্যে হঠাৎ করেই উঠেছে ঝড়। কিভাবে মোকাবিলা করবে একে অপরকে? কি করা উচিত? অচেনা হিসেবেই পাড়ি দেবে কি বাকি পথ, নাকি একটাবার কুশল বিনিময়টুকু করতেই পারে? দুজনেই খানিকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল বলা যেতে পারে। তবে পরিস্থিতি সামাল দিতে শেষমেশ মাঠে নামলো অরণ্যই। ভালো আছো?
ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, ঠিক যেমনটা রেখে গিয়েছিলে তেমনটাই আছি। না না, মুখে এমন কথা অবশ্যই বলল না, মনের মধ্যে অবশ্য এই কথাটাই বলার স্বাদ জাগছে বারবার। তবুও বুকে পাথর রেখে বলল, হ্যাঁ, ভালো আছি। এত ব্যাগপত্র নিয়ে কোথায় চললে? পোস্টিং হয়েছে উত্তরবঙ্গ, আগামী পরশুদিন, মানে সোমবার জয়েনিং, তাই চলে যেতে হচ্ছে। তুমি? ভিসার অফিসে গিয়েছিলাম কলকাতায়, বাড়ি ফিরছি। আগামী মাসে দুবাই চলে যেতে হবে। দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টি মুখটা ঘুরিয়ে বসল জানলার দিকে। কোলের বাচ্চা মেয়েটাকে লক্ষ্য করে অরণ্য ওর ডান হাতটা বাচ্চাটার বাম গালে আলতো করে বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল, ওর বাবা বুঝি দুবাইয়ে থাকেন? সম্মতির ঘাড় নাড়ল বৃষ্টি। হয়তো বৃষ্টির চোখ ফেটে জল আসছে, হয়তো বৃষ্টির গলার কাছটায় দলা পাকিয়ে আসছে না বলা অনেক কথা, হয়তো চাপার চেষ্টা করছে প্রাণপণ। বৃষ্টি এখন বিবাহিত, বাচ্চা রয়েছে, আর বৃষ্টির কথা অনুযায়ী ওর বাবা থাকেন দুবাইয়ে। হয়তো কিছুদিনের মধ্যেই দুবাই চলে যাবে বৃষ্টি, আর কোনোদিন দেখা হবে না অরণ্যর সঙ্গে। তবু যেটুকু সময় এই ট্রেনের দুলুনিটা মুখোমুখি বসে অনুভব করতে পারছে, সেটুকু সময় কি মনের ভারটা হালকা করার জন্য যথেষ্ট নয়? কি বলবে, কতটা বলবে, সেসব ভাবতে ভাবতেই কি এই সময়টুকু কেটে যাবে? ওর বাবার নাম কি? কি করেন ওর বাবা? মৌনতা ভাঙল বৃষ্টি। ওর বাবার নাম অবিনাশ, অবিনাশ ভাদুরী। দুবাইয়ের একটা স্টক ব্রোকিং কোম্পানিতে ফিনান্সিয়াল অ্যানালাইজার হিসাবে চাকরি করেন। খুব ভালো জায়গা শুনেছি দুবাই। আধুনিক মানুষজন, ঝাঁ চকচকে শহুরে জীবন, জীবনের একটা আলাদাই অনুভূতি। খুব ভালো থাকবে তুমি ওখানে। তুমি ভালো আছো এখানে? এই প্রশ্নটার জন্য বোধহয় তৈরি ছিল না অরণ্য। খানিকটা থমকে গেল প্রথমে, কি উত্তর দেবে বুঝতে পারল না। কথা ঘোরানোর চেষ্টাও করল। মা ভালো আছেন? আর তোমার বড় মামা? বয়স হয়েছে ওনাদের, তুমি চলে গেলে ওনাদের সমস্যা হবে না? আমি থাকলেই বরং ওদের বেশি অসুবিধে। বাদ দাও ওসব কথা। বলো, মা কেমন আছেন তোমার? দীর্ঘশ্বাস ফেলে ডান হাতটা মুষ্টি বন্ধ করে বাঁকানো তর্জনীটায় হালকা দাঁতের কামড় দিয়ে মুখটা জানলার দিকে ঘুরিয়ে নিল অরণ্য। নিজেকে খানিকটা সামলে নিয়ে উত্তর দিল, মা আর নেই বৃষ্টি। প্রায় বছর দুয়েক হলো চলে গিয়েছেন। ও মা, সে কি? আমি তো জানি না। মানে তুমি তো আমাকে জানাওনি। কিভাবে জানাবো বৃষ্টি? জানার জন্য কি তুমি ছিলে? দ্বিধা, দ্বন্দ্ব আর বিষণ্ণতা নিয়ে মুখটা নিচু করে নিল বৃষ্টি। কোলের বাচ্চাটাকে সামান্য চাপ দিয়ে বুকের কাছে টেনে নিল। অপর প্রান্তের অস্বস্তিটা খুব ভালো করে বুঝতে পারল অরণ্য, তাই পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করল নিজেই। আচ্ছা, নারকেল কোড়া দিয়ে কচুর শাকটা এখনো রান্না করা হয়? আর ওই কুঁচো চিংড়ি আর সর্ষে পোস্ত বাটা দিয়ে কুমড়ো পাতার যে বড়াটা বানাতে, ওটাও বানাও এখনো? সত্যি অরণ্য, তুমি বদলাবে না। এখনো খাবার ব্যাপারে এরকমই রয়ে গেছো না? এক বিন্দুও এদিক ওদিক হওনি। খেতে এখনো ভালোবাসো বলো?
পৃথিবীর চরম শত্রু তোমার সামনে এসে এক বাক্স মিষ্টি হাতে করে দাঁড়ালেও তুমি বোধহয় আগে মিষ্টি খেয়ে তারপর শত্রুতা করবে, তাই তো? দুজনের হাসি ওভারল্যাপ করে নিয়ে গেল সেই ফেলে আসা বছর আষ্টেক আগের দিনগুলোয়। তখন সবেমাত্র ওদের সম্পর্কের বয়স মাসখানেক কি দেড়েক। আসলে সেভাবে যে সম্পর্ক শুরু হয়েছে সেটা তো বলা চলে না। কেউই কাউকে ভালোবাসি এই কথাটা বলে ওঠেনি তখনও। শ্রীবাটি থেকে ৩৬ কিলোমিটার উজান বেয়ে ওষ্ঠহাসে অরণ্যের রোজ চাকরি করতে আসার তখন আরও একটা তাগিদ ছিল, বৃষ্টি। তখন প্রায় প্রতিদিন অফিস শেষে ভান্ডারটিকুড়ি স্টেশনে মিট করতে আসতো অরণ্য আর বৃষ্টি। বৃষ্টি কলেজ থেকে ফিরত আর অরণ্য অফিস থেকে বাড়ি যেত। প্রতিদিন টিফিন বক্সে করে বৃষ্টি নিজে হাতে রান্না করে নিয়ে আসতো নানান সব নতুনত্ব রান্না। কোনোদিন পটলের দোলমা, কখনো বা মোচার ঘন্ট। এমন সব লোভনীয় রান্নার স্বাদে মজে থাকতো অরণ্য। বৃষ্টি, আমি তো ভাবতেই পারছি না বিয়ের পর শুধু দারুণ দারুণ খাবার খাবো রোজ। বাড়িতেই চলতি ফিরতি রেস্টুরেন্ট, কি যে মজা হবে। হ্যাঁ, সেই তো। বিয়ের পর আমার শুধু রান্না করাটাই কাজ হবে, তাই তো? তাহলে শুধু শুধু আর আমাকে বিয়ে করা কেন? একটা ভালো রাঁধুনি দেখেই বিয়ে করতে পারো। আহ বৃষ্টি, তুমি না, আমি কখন বললাম যে তোমাকে সারাদিন রান্না করতে হবে? আরে বাবা, তুমি যা দারুণ রান্না করো তাতে তো আর রেস্টুরেন্টে গিয়ে খাবার জন্য ইচ্ছেই করবে না কখনো। কিন্তু আমার যে রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করবে, তখন কি করবেন মশাই? ও, সে তখন দেখা যাবে। আপাতত বিয়েটা তো করে ফেলি, চলো। ওরে আমার পেটুক মহারাজ, শুধু ওনার ভালো ভালো খাবার লোভে এক্ষুনি বিয়ে করে ওনার সঙ্গে চলে যেতে হবে? কি আহ্লাদ একেবারে! এই শোনো, সবেমাত্র কলেজের সেকেন্ড ইয়ার, আপাতত গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, মাস্টার্স করব, তারপর বিয়ে। এই বৃষ্টি, এতদিন পরে? না না প্লিজ, গ্র্যাজুয়েশনটা করার পর বিয়েটা করে নি, তারপর তুমি মাস্টার্স করবে, তারপর তোমার চাকরি বাকরি যা ইচ্ছে হয় তাই করবে। কিন্তু সেই অতগুলো দিনের অপেক্ষা, না না, আমি করতে পারবো না। এত তাড়াহুড়োর কি আছে শুনি? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? বলা যায় না, আজকাল সুন্দরী মেয়ে ফসকে গেলেও যেতে পারে। ধুর, অসভ্য কোথাকার। এমন ভাবেই হাসি ঠাট্টা আর খুনসুটিতে কাটাচ্ছিল ওরা দিন। কয়েকটা মাস পরেই অরণ্যের বাবা চলে যাবার পর মা বড়ই একা হয়ে গেল। তখন অবশ্য সদ্য গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে বৃষ্টির। খানিকটা তাড়াহুড়োর মাথাতেই বৃষ্টির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল অরণ্য। পিতৃহীন বৃষ্টির মা নিজেও হয়তো চাইতেন মামাদের উপর বৃষ্টিকে খুব বেশি দিন বোঝা বানিয়ে রাখবেন না। তাই সরকারি চাকরি, মোটামুটি সচ্ছল অবস্থা দেখতেই বিয়েটা দিয়ে দেন বৃষ্টির মা। অরণ্যের সঙ্গে বৃষ্টির বিয়েটা হয়ে গেল। আর ঘটনাচক্রে সেটাও ছিল নভেম্বর মাস। অরণ্যের সংসারে তখন অরণ্যের মা, বৃষ্টি আর অরণ্য। বাবা মারা যাবার পর অরণ্যের দায়িত্ব যেন অনেক গুণ বেড়ে গেছে। মা এবং স্ত্রী দুজনকে আগলে রাখতে হবে একদম, যাতে কোনো অসুবিধেই কেউ না পড়ে। বৃষ্টির মাস্টার্সের খরচ আর ওর চাকরির জন্য প্রিপারেশনের অতিরিক্ত খরচটাও জমিয়ে রাখা প্রয়োজন। তাই অরণ্য শুরু করে ওভারটাইম। অফিস থেকে ফিরে কটা টিউশনিও ধরে অরণ্য। সেই সকাল ৮টায় রওনা হওয়া মানুষটা বাড়ির মুখ দেখত রাত্রি ৯টা সাড়ে ৯টায়। ঘর্মাক্ত ও ক্লান্ত শরীরটা তখন একটা যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এমন একটা সময় এলো যখন অরণ্য আর বৃষ্টি দুজনেই অনুভব করলো যে ওরা যখন বিয়ের আগে দেখা করত রেল স্টেশনে, তখনই বোধহয় একে অন্যের সঙ্গে সব থেকে বেশি সময় কাটাতো।
এখন একই বাড়িতে একই ছাদের তলায় থেকে একই বিছানায় দুজনে দুপাশে ঘুমিয়েও আর গল্প করা হয়ে ওঠে না। মনের কথাগুলো যেন মনের গভীরেই থেকে যায়, চাপা পড়তে থাকে, ঠিক পাললিক শিলার মতো। একে অন্যের প্রত্যাশা আর মেটাতে পারে না কোনোভাবেই। কথার উপর কথা জমতে জমতে সত্যি কোন দিন যে সিলিং ছিল তা টের পায়নি কেউই। মায়ের কথাগুলো এখনো বড্ড কানে বাজে অরণ্যর। মা চিরটাকাল এই গ্রামে কাটিয়ে জীবন দর্শনের যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা বোধহয় তাবর তাবর BA-MA পাশ করা শিক্ষিত মানুষেরাও অর্জন করতে পারে না। কত সহজ সরল কথাগুলোর মধ্যে দিয়ে মা বাস্তব শিক্ষাগুলো দিয়ে গিয়েছিল অরণ্যকে। তাই হয়তো আজকের অরণ্য এত কঠিন, এত দৃঢ় হতে পেরেছে। জীবনটা অনেকটা সমুদ্রের মতো অরু, কখনো উঠবে কখনো নামবে। ছোটবেলায় তোকে নিয়ে তোর বাবা আর আমি একবার সমুদ্রে গিয়েছিলাম জানিস। তোর ঢেউ দেখে সে কি আনন্দ, কিন্তু যখনই ঢেউগুলো পায়ের কাছে এসে ভেঙে যাচ্ছিল তোর সে কি কান্না। জানিস বাবা, জীবনটা অনেকটা ওই ঢেউয়ের মতো। প্রতিটা ঢেউ কত দূর যাবে আর কোথায় গিয়ে যে ভাঙবে তার একটা হিসেব নিকেশ আছে। তুই আমি চাইলেও সেই হিসেব নিকেশ বদলাতে পারবো না রে বাবা। কিন্তু কিন্তু মা, তুমি সত্যি করে বলো তো, আমি আমি কোন অভাবটা রেখেছিলাম বৃষ্টির জন্য? কোন না পাওয়াটা ছিল ওর জীবনে? আমাদের পরিবারে যতটুকু সামর্থ্য তার থেকে বাইরে গিয়ে আমি ওর জন্য করার চেষ্টা করেছি। তারপরেও জীবনটা সবসময় ওই দেওয়া নেওয়ার হিসেবে চলে না ওরু। এই দেওয়া নেওয়ার হিসেবটা জানিস তো বড় বেশি বস্তু কেন্দ্রিক। আসলে এর ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটা মানুষের একটা চাওয়া পাওয়া আছে। প্রত্যেকটা মানুষের নিজস্ব চিন্তা ভাবনার একটা ছবি আছে। সেই ছবিটার সঙ্গে যখন বাস্তব মেলে না, তখন আর কিছুই ভালো লাগে না। আসলে অরু, সমস্যাটা তোর আর বৃষ্টির মধ্যে নয়, সমস্যাটা তোদের চিন্তা ভাবনার। তোরা বিয়ের আগে একরকম ভেবে এগিয়েছিলি, আর বিয়ের পরে সেই ছবিটা আর মেলেনি। হয়তো তুমি ঠিকই বলছো মা। হয়তো হয়তো আমারই খামতি ছিল। আসলে খামতি কিছুই ছিল না জানিস। দুটো মানুষ পাশাপাশি হেঁটে যায়, তাদের হাঁটার গতিবেগ কি সবসময় সমান হয়? কেউ একটু দ্রুত হাঁটে তো কেউ একটু ধীরে। কদমে কদম যখন মেলে না, তখন রাস্তা যে আর একসাথে চলা যায় না। শুধু শুধু অশান্তি ঝগড়া ঝামেলা করে একটা সম্পর্কের বোঝা বয়ে নিয়ে চলার থেকে তিক্ততা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সম্পর্কটায় ইতি টানাই ভালো। কিন্তু মা, তোমার সঙ্গে বাবার যদি এমনটা হতো, তাহলে তুমিও কি? ওরু, তুই কিন্তু ভুল বুঝছিস বাবা। তোদের প্রজন্ম আর আমাদের প্রজন্ম একেবারে আলাদা। কোন ছোটবেলায় তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল বলতো? বিয়ের পর থেকে আমার একমাত্র অভিভাবক বল, বন্ধু বল, সবটাই ছিল তোর বাবা। বলতে পারিস দুজনে খানিকটা একসঙ্গেই বড় হয়েছি। আর এই দুজনের বেড়ে ওঠাটা একসঙ্গে হওয়ার জন্য কোথাও যেন আমাদের মানসিকতাটাও একই রকমের ছিল। ওর মনে ডান দিকে যাওয়ার চিন্তা থাকলে আমি ডান দিকের রাস্তা কখন যে নিয়ে নিতাম তা জানতামই না। আমাদের বোঝাপড়াটা আলাদা ওরু, আর তোদের প্রজন্মটা একদম আলাদা। তোরা নিজেদের আলাদা আলাদা পরিবেশে বড় হয়েছিস, আলাদা আলাদা পরিবারের আদব কায়দা শিখেছিস। তোদের মানসিকতাগুলো আলাদা বাবা। তাই আমাদের সঙ্গে তোদের ব্যাপারটা এক নয় ওরু। সত্যি বোধ হয় মা সেই দিনকার কথাগুলো
ঠিকই বলেছিল। আসলে দুটো মানুষ যখন ভালোবাসার খাতিরে কাছাকাছি আসে, যখন দুজন দুজনের প্রতি আকর্ষণ বাড়ানোর চেষ্টা করে, তখনকার ব্যাপারটাই আলাদা। তখন দুজনেরই মুখ্য উদ্দেশ্য থাকে একে অন্যের চোখে শ্রেষ্ঠ হয়ে ওঠা। তাই মায়ের আলমারি থেকে বাছাই করা শাড়ি হোক কিংবা পাট ভাঙা নতুন পাঞ্জাবি, সব থেকে শ্রেষ্ঠ সাজেই নিজেকে সাজিয়ে নিয়ে পরিবেশন করাটাই তখন আসল লক্ষ্য। শুধুই দুজনের দুজনের চোখের সামনে নিজেদের ভালো দিকটুকু তুলে ধরার কাজ করে যেতে হয় সন্তর্পণে। কোথাও যেন এতটুকু খুঁত খুঁজে না পায় অপরজন। কিন্তু মোহভঙ্গ হয় বিয়ের পর, যখন শুধুমাত্র সম্পর্কটা আর প্রেম ভালোবাসায় আটকে থাকে না, যখন সম্পর্কের দায়িত্বও হঠাৎ এক রাতে বেড়ে যায়। হঠাৎ করেই যখন প্রেমিক প্রেমিকা থেকে স্বামী স্ত্রী হয়ে ওঠে, ঠিক তখন থেকেই বদলে যায় অনেক কিছু। 24 ঘন্টার অভ্যাস, চোখের সামনে ভালো খারাপ সবটা দেখতে পাওয়া আর আগে থেকে তৈরি হয়ে থাকা ভালো ভালো ধারণাগুলোর উপর হঠাৎ করে মরচে পড়ে যাওয়া। সংসার মানে সারা দিনের অক্লান্ত পরিশ্রম আর রান্না বান্নার পর ঘামে ভেজা শরীর। সংসার মানে সারা দিনের শেষে বিধ্বস্ত ক্লান্ত শরীরটাকে নিয়ে বাড়ি ফেরা। সংসার মানে সবচেয়ে কমফোর্টেবল নেতানো গেঞ্জি কিংবা রংচটা চাদরটা অগোছালোভাবে গায়ে দিয়ে সারাটা দিন কাটিয়ে দেওয়া। সংসার মানে উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়ি। সংসার মানে পেডিকিওর না করা, আলতা মাখা ফাটা পায়ের পাতা, শুকনো ঠোঁট, রং চটে যাওয়া নেল পালিশের নখ। সংসার মানে একে অন্যকে একেবারেই অন্য রূপে আবিষ্কার করা। সেই শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য সবটাই কেমন যেন মলিন হয়ে যায়। তবে যতটুকু পড়ে থাকে সেটাই আসল, সেটাই খাঁটি। সেটাকে অ্যাকসেপ্ট করে যদি হেঁটে যাওয়া যায় একসাথে, তবেই সম্পর্ক টিকে থাকে। নচেত থমকে যেতে পারে হঠাৎ করে। ঠিক যেমনটা আবার আজ হঠাৎ করেই ট্রেনের কামরায় বৃষ্টিকে দেখে থমকে গেল অরণ্য। সামান্য কথাবার্তার পর দুজনেই যেন ডুবে রয়েছে স্মৃতির অতলে। ঘন ঘন শ্বাস প্রশ্বাস যেন শুধুই প্রহর গুনছে। কিন্তু কিসের অপেক্ষা? স্টেশন চলে আসার? নাকি ওরা দুজনেই মনে মনে এটাই চাইছে যে এই যাত্রাপথ আরও দীর্ঘায়িত হোক? অস্বস্তি যেন বেড়েই চলেছে। অরণ্য কি অন্য কোনো সিটে গিয়ে বসবে? না না, সেটা কি করে হয়? তাহলে কি কৌশলে জেনে নেবে বৃষ্টির এই মুহূর্তের ঘটমান বর্তমান? মুখ ফসকে প্রশ্ন করল অরণ্য। কত বয়স হলো ওর? এই তো সবেমাত্র 2 বছর। এবার থেকে ও দুবাইতে থাকবে। ওর বাবার ইচ্ছে ওখানে ওকে স্কুলে ভর্তি করানোর। তাই অগত্যা। ছাড়ো, বাদ দাও। এখনো প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে গল্পের বই পড়ো? হ্যাঁ, পড়ি তো। তাছাড়া আর কি করব বলো? সময় যে কাটতেই চায় না। একদিন যে সময়টা দ্রুত পায়ে দৌড়তো, আর আজ সেটা হঠাৎ করেই থমকে গেছে। মা নেই, বাড়িটাও বড্ড খাঁ খাঁ করে। আচ্ছা, রান্না বান্না কি করেন? ওই চালিয়ে নি। একদিন একটু বেশি করে রান্না করলে ঠিক 2-3 দিন হয়ে যায়। একার সংসারে আর রান্না বান্না করার অত ঝামেলা করি না। নামমাত্র যতটুকু হয়। বিয়ে করতে পারো তো, অন্তত একটা সঙ্গী হবে। ঠিক বলেছ বৃষ্টি,
বিয়ে আমি করতেই পারি, কিন্তু বিয়ে নামের প্রতিষ্ঠানটার উপর ভরসাটা যে উঠে গেছে একেবারেই। আর তাছাড়া তোমার মতো এত তাড়াতাড়ি মন থেকে সবটা ভুলে যেতেও পারিনি বোধহয়। খুব ভালো করেই বুঝতে পারল বৃষ্টি। অরণ্য নিশ্চয়ই বৃষ্টির সাথের বাচ্চা মেয়েটিকে দেখে মনে মনে খানিকটা কষ্টই পেয়েছে। বৃষ্টি যে এখন আর অরণ্যর নয় সেটা বোধহয় মেনে নিতে কষ্ট হচ্ছে। তবু মৃদু হেসে জবাব দিল বৃষ্টি। কি যে বলো অরণ্য, সব মেয়ে কি আমার মতো হবে বলো? সবাই কি আমার মতো সময় চেয়ে ঘ্যান ঘ্যান করবে? সব মেয়ে কি তার আবদার, তার মানসিক চাওয়া পাওয়া এগুলো তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে? একবার চেষ্টা করে তো দেখতেই পারো, নতুন করে একটা সংসার সাজানোর। ক্ষতি কি? কোনো উত্তর করল না অরণ্য। আজ বৃষ্টি নিজে বিবাহিত বলেই হয়তো অরণ্যকে এই কথাগুলো অবলীলায় বলতে পারছে, কিন্তু অরণ্য যে এখনো বৃষ্টিকেই ভালোবাসে। সেই সময় কাজ করে আর টাকা উপার্জনের লক্ষ্যে বৃষ্টিকে সময় দিতে পারেনি ঠিকই, কিন্তু তার জন্য বৃষ্টির প্রতি অরণ্যের ভালোবাসাটা তো আর মিথ্যে হয়ে যায়নি। অরণ্য তো কখনো বৃষ্টিকে ছেড়ে যেতেই চায়নি। বৃষ্টি তো হঠাৎ করে হাত ছেড়ে দিয়েছিল। ট্রেন তখন কাটোয়া স্টেশন ঢুকছে। দুজনের চোখের মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছে নিমেষে। দুজনেই খুব ভালো করে বুঝতে পারছে আর মাত্র কয়েকটা পলক দেখতে পারবে দুজন দুজনকে, তারপরেই আবার যোজন যোজন দূরত্ব। অনেক না বলা কথা না বলাই থেকে গেল। অনেক ভুল বোঝাবুঝির আর শেষ হলো না। হয়তো তৈরি হলো নতুন করে কোনো ভুল বোঝাবুঝি। যাকে যা থাকার তা এমনিতেই থেকে যাবে, আর যা চলে যাবার আষ্টে পৃষ্ঠে বাঁধার চেষ্টা করলেও তা থাকবে না। অরণ্য আবার প্রশ্ন করল বৃষ্টিকে, কি নাম রেখেছ মেয়ের? আবৃতা। ওর নাম আবৃতা ভাদুরী। চমকে উঠল অরণ্য। কত বিনিদ্র রাত্রি জেগে বিয়ের পর অরণ্য আর বৃষ্টি মিলে প্ল্যান করেছিল মেয়ে হলে নাম রাখবে আবৃতা, আর বৃষ্টি সেই নামটাই রেখেছে। তবে টাইটেলটা অরণ্যের নয়। মাথাটা কেমন যেন ঘুরছে, চোখের চারপাশে একটা অদ্ভুত অন্ধকার ঘিরে ধরছে অরণ্যকে। ট্রেনটা স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই টলমল পায়ে এগিয়ে গেল ও গেটের দিকে। এক পলক তাকালো বোধহয় বৃষ্টির দিকে। চোখটা ঝাপসা হয়ে আসছে, গলা থেকে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনব তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। তারপর আরো অনেকটা পথ পাড়ি দিয়ে অরণ্য পৌঁছলো ওর নতুন গন্তব্যে। আগামী কয়েকটা দিন কাজের চাপের মধ্যেই কেটে যাবে, তবে মানসিক অস্থিরতাটা যে একেবারেই মিটিয়ে ফেলা যাচ্ছে তা একেবারেই না। অতিরিক্ত কৌতূহলবশত চটপট সোশ্যাল মিডিয়ায় টাইপ করে ফেলল বৃষ্টির নাম। হাজার একটা একই নামে প্রোফাইল থেকে চেনা মানুষটাকে খুঁজে পেতে খুব একটা সময় লাগলো না ঠিকই। বন্ধুত্বের অনুরোধ জানানোর বাটনটা জ্বলজ্বল করছে প্রোফাইলের উপর। কৌতূহলের ডানায় পাড়ি দিয়ে উঁকি মারতে ইচ্ছে করল বৃষ্টির ব্যক্তিগত জীবনে। কার সঙ্গে আছে ও, তাকে কি বেশি মানায় ওর পাশে? স্ক্রল করতে থাকলো ফিড, কিন্তু স্তম্ভিত হয়ে গেল। মাত্র কয়েক মাস আগে আপলোড হওয়া ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বৃষ্টির কোলে আজকে যে বাচ্চাটি ছিল তার বাবা, অর্থাৎ অবিনাশ ভাদুড়ী, এবং অবিনাশ ভাদুড়ীর স্ত্রী বাচ্চাটিকে কোলে করে দাঁড়িয়ে রয়েছে। অচিরেই ভুল ভাঙল অরণ্যের। এই অবিনাশ ভাদুড়ী সম্পর্কে বৃষ্টির দূর সম্পর্কের মাস্তুতো দাদা। বৃষ্টির সঙ্গে বিয়ের পর যদিও এনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি, দীর্ঘদিনের প্রবাসী হওয়ায় খুব একটা যোগাযোগও ছিল না। একে একে নিউজ ফিডে থাকা ছবিগুলো দেখতে থাকলো অরণ্য। এই বাচ্চাটিকে ঘিরেই এখন বৃষ্টির জীবন। প্রায় প্রতিটি ছবিতেই ভাইজিকে সঙ্গে নিয়ে নানান রকম ক্যাপশনে ভরিয়ে দিয়েছে প্রোফাইল। অপর প্রান্তে বৃষ্টি এখন পোশাকি গভর্নেস। আসলে দুবাইয়ের চাকরিরতা দাদা এবং তার স্ত্রীর রোজকার কর্মব্যস্ততার জীবনে বাচ্চাটিকে মানুষ করার জন্য একজনকে বড় প্রয়োজন। অভাবের সংসারে বৃষ্টি আর ওর মা এমনিতেই মামার বাড়ির উপর বোঝা। তাই বৃষ্টি যদি দাদার কাছে দুবাইয়ে গিয়ে বাচ্চাটার দেখাশোনা করতে পারে, তাহলে অন্তত ওর খাওয়া পড়ার অভাব হবে না। এমনটা ভাবনা চিন্তা করেই অনেক অনেক দূরে চলে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বৃষ্টি। ডিভোর্সটা হয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন দীর্ঘ সময় অপেক্ষা করেছে অরণ্যের জন্য। মন বারবার বলেছে, হয়তো দেখা হবে আবারও একবার, হয়তো সব ভুল বোঝাবুঝি আবার মিটে যাবে, হয়তো ছিঁড়ে ফেলবে কাগজ কলমে সম্পর্কের বৈধতার নথিপত্র। কিন্তু মাথা বলেছে না, আর কোনো দিন সম্ভব নয়। বিষণ্ণ নভেম্বরের মন খারাপ করা একটা দুপুরে অরণ্য যখন কয়েকশো কিলোমিটার দূরে নতুন একটা জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই জানলার লোহার গ্রিলে মাথা ঠেকিয়ে ঝিমিয়ে পড়া রোদের ক্লান্ত ছায়ায় অস্ফুটে ভাসিয়ে দিল কিছু কথা বৃষ্টি নিজের মুখে। ভালো থেকো অরণ্য, খুব ভালো থেকো। তোমার বৃষ্টি আজও তোমারই আছে। তোমার বৃষ্টি তার পাশে আর অন্য কাউকে কল্পনা করতে পারে না। সম্পর্কের বৈধতা রেজিস্ট্রি কিংবা ডিভোর্স নয়, সম্পর্কের বৈধতা হৃদয়ে, মনে, প্রাণে। আর অরণ্য তখন কি করছে জানেন? কর্মব্যস্ত দুপুরের ক্ষণিকের বিরতিতে ডুয়ার্স অঞ্চলের জঙ্গলের মাঝখানের অফিসের বারান্দায় দাঁড়িয়ে
আকাশের দিকে তাকিয়ে অস্ফুটে চোখের জল ফেলছে। যদি তখন সত্যি সত্যি আরো একটু সময় দিতাম সম্পর্কটাকে, যদি তখন আরো একটু ধৈর্য ধরতাম, যদি তখন তুমি আমাকে বা আমি তোমাকে বোঝার চেষ্টা করতাম আরো একটু, যদি সময় দিতাম আরো একটু বেশি। তবু মনে রেখো বৃষ্টি, ভালোবাসা আজও জারি আছে। ভালোবাসা জারি আছে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক করতেও ভুলবেন না কিন্তু প্লিজ। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অথচ আমাদের গল্প ভালো লাগছে, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালোবাসার মরশুম কিন্তু ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.ভালোবাসারমরশুম.com। ওয়েবসাইট লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, আর সঙ্গে রইল ভালোবাসার মরশুমের নিজস্ব ফেসবুক পেজ লিংকটাও। প্রয়োজন হলে সেখানে ডিএম করতে পারেন আমাদের। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন অঞ্জনা গারু, রিমা দে, সৌগত মণ্ডল, পৃথা ঘোষ, অদিতি মণ্ডল, সৌগত মাঝি, কঙ্কাবতী নাথ, ইশিকা নিথি, কণা রোজারিও, রোহিত দাস, সোমা সামন্ত, মোহিনী ভট্টাচার্য সহ অনেকেই। আর এখন পালা আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন, বৃষ্টির মেয়ের নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনার জানা। চটপট দেরি না করে কমেন্ট বক্সে দিয়ে ফেলুন উত্তর। প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টা এবং আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। ততক্ষণ ভালো থাকবেন সকলে, আর ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।